আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখো আমরা 5,000 কেলভিন ঘনত্বের জন্য যদি কথা বলি, তাহলে আমরা দেখতেছি একটু বললাম হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, আর বাকিটা বললাম হচ্ছে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা দেখতেছি যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বা ক্ষুদ্র ওয়েভলেন্থের ক্ষেত্রে আমাদের শক্তিটা বাড়তেছে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে গেছে। তারপর দেখো আবার বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হইতেছে কাহিনীটা, যে গ্রাফটা কিন্তু আবার নিচের দিকে আসতেছে, মানে শক্তি কমে যাচ্ছে। তো এই যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আর বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, এই দুইটা ব্যাপারকে ব্যাখ্যা করছে দুইজন বিজ্ঞানী। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করছে হচ্ছে বিজ্ঞানী ভিয়েন বা হচ্ছে ভিন, আর বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করছে রিলে জিন্স। তো ভিন আসলে কি বলছে, ভিনের ইকুয়েশনটা হচ্ছে এরকম, আমি এত ডিটেলস আলোচনা যাবো না, জাস্ট আমি ইকুয়েশনটা দেখাচ্ছি কিরকম হবে। ভিন বলছে হচ্ছে এই যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, এই যে দেখো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য শক্তিটা হয় হচ্ছে আমার ল্যামডা টু দি পাওয়ার 5 এর সমানুপাতিক। এটা কে বলছে? ভিন বলছে। আচ্ছা, তারপর হচ্ছে আমার রিলেজেন্স কি বলছে ওটার মধ্যে একটু আসি, খেয়াল করো। যে রিলেজেন্স বলছে হচ্ছে, এটা দিয়ে লিখি। আচ্ছা, রিলেজেন্স বলছে কি, যে দেখতেছি কি বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য গ্রাফটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে। তো রিলেজেন্স বলছে কি কাহিনীটা এরকম, যে এইখানে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, এই যে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এটা হবে 1/λ⁴, অর্থাৎ λ⁴ এর ব্যস্তানুপাতিক ভাবে এটা হচ্ছে নামছে। তো এখন তো একটা দ্বন্দ্ব ক্রিয়েট হলো, যে একই গ্রাফের মধ্যে আবার দুই রকম ইকুয়েশন কিভাবে অ্যাপ্লিকেবল হয়। এই হচ্ছে একটা দ্বন্দ্ব। যে ভিন বলতেছে হচ্ছে আমার ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ একদম স্টার্টিং এর দিকে শক্তিটা কিভাবে চেঞ্জ হবে, λ⁵ এই সমানুপাতিক হারে বাড়বে। আর বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে রিলেজেন্স কি বলছে, যে শক্তিটা কমবে কিভাবে, ওই যে λ⁴ এর ব্যস্তানুপাতিক ভাবে কমবে। তাহলে একটা গ্রাফের জন্য তো দুইজন বিজ্ঞানী তো একদম একদম মারামারি অবস্থা, যে এরকম কেন হয়েছে। এই ব্যাখ্যাটার সমাধান করতে হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কিভাবে সমাধান করছে, তো চলো একটু বোঝার ট্রাই করি। তো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ভিন বলছে ই প্রপোর্শনাল λ⁵ বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে রিলেজেন্স বলতেছে হচ্ছে ই প্রপোর্শনাল হচ্ছে 1/λ⁴। এই ক্ষেত্রে দেখা গেছে যে তারা আসলে কাজ করতেছিল, তারা আসলে এই যে শক্তিটা যে নিছে, তারা যে শক্তিটা কাউন্ট করতেছে, তারা ধরে নিছে এই শক্তিটা হচ্ছে নিরবিচ্ছিন্ন শক্তি। নিরবিচ্ছিন্ন শক্তি, নিরবিচ্ছিন্ন শক্তি। নিরবিচ্ছিন্ন শক্তি মানে কি, একদম একদম কন্টিনিউসলি ফ্লো হইতেছে শক্তিটা। কিন্তু আসলে আমরা কি জানি, শক্তি কিন্তু আসলে নিরবিচ্ছিন্ন না। তো এটা অবশ্যই একটু পরে আসছে। তো তাদের ভুলটা ছিল কোন জায়গায়, যে কেন আমার একটা গ্রাফের জন্য দুই দুই রকম ইকুয়েশন আসতেছে, কেন হচ্ছে ভিন বলতেছে যে ই প্রপোর্শনাল হচ্ছে λ⁵, কেন হচ্ছে রিলেজেন্স বলতেছে ই প্রপোর্শনাল হচ্ছে 1/λ⁴। তাহলে তাদের ভুলটা ছিল কোন জায়গায়, তাদের ভুলটা ছিল এই জায়গায়, যে তারা যে শক্তিটাকে কাউন্ট করতেছে, এই শক্তিটাকে তারা ধরে নিছে কি শক্তিটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। তো পরে ম্যাক্স প্লাঙ্ক আসছে, ম্যাক্স প্লাঙ্ক আইসা বলতেছে যে শক্তি তো আমার নিরবিচ্ছিন্ন না, শক্তি হচ্ছে বিচ্ছিন্ন। এই যে ম্যাক্স প্লাঙ্ক ম্যাক্স প্লাঙ্ক আসছে, আইসা কি বলছে, যে এনার্জি যেটা, এই এনার্জি তো হচ্ছে আমার নিরবিচ্ছিন্ন না, এনার্জি তো হচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন বলতে কি, এনার্জি তো হচ্ছে আমার প্যাকেট আকারে হচ্ছে নির্গত হয়, প্যাকেট আকারে নির্গত হয়, যাকে আমরা কি বলছিলাম, কোয়ান্টা। কোয়ান্টা বা হচ্ছে তাকে কি বলছিলাম, অর হচ্ছে বা হচ্ছে ফোটন, তাকে বলছিলাম হচ্ছে ফোটন। যে এনার্জি তো হচ্ছে আমার এইভাবে হচ্ছে ফ্লো হয়, যে এনার্জি তো হচ্ছে আমার নিরবিচ্ছিন্ন ভাবে ফ্লো হয় না, এনার্জি তো ফ্লো হয় হচ্ছে বিচ্ছিন্ন ভাবে। এখন আরো মজার কথা হচ্ছে, ম্যাক্স প্লাঙ্ক যেটা বলছে যে এনার্জি হচ্ছে বিচ্ছিন্ন, এটা আসলে উনি নিজে 100% শিওর না। উনি জাস্ট অ্যাজাম্পশন করে নিছিল যে এনার্জি হচ্ছে বিচ্ছিন্ন। তো এরপর কি করছে, যে উনি এনার্জিটাকে বিচ্ছিন্ন ধরে উনি এই গ্রাফটাকে সলভ করছে। দেখো এই গ্রাফ নিয়ে কিন্তু আরো কথাবার্তা আছে, আমি বাট স্কিপ করে যাচ্ছি, কারণ একদম টোটালি হচ্ছে আউট অফ সিলেবাস হয়ে যাবে এগুলো। তো ম্যাক্স প্লাঙ্ক কি করছে, যে উনি অ্যাজিউম করে নিছে যে তারা যে এনার্জিটা নিয়ে কথা বলতেছে, তারা তো কি ছিল, কি ধরে নিছিল, নিরবিচ্ছিন্ন ধরে নিছিল। তো ম্যাক্স প্লাঙ্ক এসে বলতেছে কি, এনার্জিটাকে আমি বিচ্ছিন্ন ধরে নেই, বিচ্ছিন্ন ধরে আমি গ্রাফটাকে সলভ করি। ওই যখন গ্রাফকে সলভ করছে, সলভ করে দেখতে হচ্ছে উনি পাইছে হচ্ছে এইরকম একটা ইকুয়েশন। যে ইকুয়েশন আসলে কিন্তু আমার, যে ইকুয়েশনের মধ্যে আমার কোনো ঝামেলা নাই। অর্থাৎ ওই যে প্রথম দিকে ঝামেলা কি ছিল, একই গ্রাফের মধ্যে দুইজন বিজ্ঞানীর দুই রকম ফর্মুলা আসতেছিল, এই একটা ঝামেলা ছিল। ম্যাক্স প্লাঙ্ক আইসা কি করছে, শক্তিকে হচ্ছে সে নিরবিচ্ছিন্ন হিসেবে কাউন্ট করে নেই, কাউন্ট করছে হচ্ছে বিচ্ছিন্ন হিসেবে কাউন্ট করছে, প্যাকেট বা কোয়ান্টা হিসেবে কাউন্ট করছে। তো ওনার এই যে কোয়ান্টার, এর পিছনে লজিক কি ছিল, লজিক তো আমরা পড়ছিলাম যে একটা কোয়ান্টার শক্তি কত হয়, এইচ এফ করে হয়। উনি বলছে কি, যে একঝাক ফোটন যদি হয় বা এন সংখ্যক ফোটন যদি হয়, সেক্ষেত্রে আমার শক্তি কত হবে, ইকুয়াল হচ্ছে এন এইচ এফ। এবং উনি আরো বলছে এখানে যে এন এর ভ্যালুটা, এটা কিন্তু অলওয়েজ হবে ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, এটা কখনো ভগ্নাংশ পসিবল না। অর্থাৎ ম্যাক্স প্লাঙ্ক এটাই বলতেছে যে তুমি প্রকৃতিতে হাফ এইচ এফ, ধরো হাফ এইচ এফ এই পরিমাণ কোনো শক্তি তুমি পাইবা না, হাফ এইচ এফ এরকম এরকম কোনো শক্তি পসিবল না। তো উনি এই থিওরিটাকে কাজে লাগাই হচ্ছে উনি একটা সূত্র প্রতিপাদন করছে, যেটাকে বলা হয়েছে তোমার ম্যাক্স প্লাঙ্কের রেডিয়েশন বা প্লাঙ্কস রেডিয়েশন ফর্মুলা। যেটা তুমি চাইলে মনে রাখতে পারো, বা না হয় দরকার নাই। তো আমাদের সময় বইগুলোতে ছিল না, রিসেন্টলি আমি কোন বই যেন দেখছিলাম এটা এক করছে, এই জন্য আমি দেখাই দিচ্ছি আসলে। তো এটা হচ্ছে কি দেখো, যে এইট উপরে কি, যে 2h c², নিচে কি λ⁵ ইন্টু 1/e⁻ এইচ সি ডিভাইডেড λ kt।
মাইনাস হচ্ছে 1। কে মানে কি আমরা জানি, সবাই কেমিস্ট্রিতে পড়ে আসছি, বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর হচ্ছে ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর বেগ, আর টি হচ্ছে ক্যালভিন স্কেলার টেম্পারেচার। আর এখানের যে এইচটা, এখান থেকে আসছে হচ্ছে প্লাঙ্কের প্লাঙ্ক কনস্ট্যান্ট। তোমরা যে গুণগত রসায়নে যে পড়ো এইচ, এটা আসলে আসছে কই থেকে? এই যে এই সূত্র থেকে হচ্ছে এইচটা আসছে, যে প্লাঙ্কস রেডিয়েশন ফর্মুলা, এখান থেকে আসছে হচ্ছে এইচটা। তো হচ্ছে দেখো একটু পর্যন্ত কথাবার্তা ক্লিয়ার কিনা। জি ভাইয়া ক্লিয়ার। এই ইকুয়েশন থেকে কি কোনো কোশ্চেন আসে ভাইয়া? আমি তোমার কি বললাম যে এখান থেকে তোমার পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না। তোমার পরীক্ষায় কোশ্চেন আসার জন্য ওই যে আমরা যেটা পড়ছিলাম, থার্মাল রেডিয়েশন আগ পর্যন্ত, একটু পর্যন্তই কোশ্চেন আসবে, এরপর কোনো কোশ্চেন জি আসবে না। বাট বইয়ে যেহেতু আছে, তো তোমার তো বইটা তো রিডিং দেওয়া লাগবে, তো রিডিং দিতে গেলে দেখবে থিওরি কিছু বুঝতেছো না, এই জন্য হচ্ছে আমি থিওরিটা আলোচনা করতেছি। ঠিক বুঝছি আছে। ভাইয়া। জি ভাইয়া। তারপর যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, রেকর্ডিংস তো আছেই, তুমি রেকর্ডিংসটা একবার দেখে নিও। ওকে, তাহলে হচ্ছে প্লাঙ্কের রেডিয়েশনের ফর্মুলা হচ্ছে এটা, এটা হইলো। তো তারপর তাহলে গ্রাফের সমস্যার সমাধান হয়ে গেছে। যে গ্রাফের সমস্যা তখন এই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের যে রেডিয়েশন ফর্মুলা, এটা দিয়ে তাহলে solve করা যাচ্ছে। তো এখান থেকে আমি আর এত ডিটেলস আলোচনা যাচ্ছি না, যতটুকু দরকার আমি একটু আলোচনা করলাম, তারপর আসি হচ্ছে নেক্সটে কি আছে। ওকে, আচ্ছা, তারপর দেখি আরো একটা জিনিস আছে। এটা 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 হচ্ছে তোমাদের বইয়ে সম্ভবত আছে, শেলু স্যারের বইটাতে সম্ভবত আছে। আর হচ্ছে উদ্ভাসের কি বলে, কোনটা জানি, প্র্যাকটিস বুক না জানি কনসেপ্ট বুক, এটার মধ্যে এই জিনিসটা আছে। চলো কনসেপ্ট আমি একটু বুকে মনে আলোচনা। আছে। হ্যাঁ, তো আলটিমেটলি এগুলো একটু জানি, আর যদি রাখি তাহলে ভালো আছে, একটু অ্যাডভান্স প্রিপারেশন হবে। দেখো, তো আমরা দেখছিলাম যে যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই বিকিরণ শক্তির পরিমাণটা বৃদ্ধি পাবে। এখন এই কথাটার উপর ভিত্তি করে বিজ্ঞানী স্টিফেন এবং বোল্টজম্যান দুইজন সূত্র দিছে। তো নর্মালি স্টিফেনের নামটাই আর কি বেশি প্রচলিত, তো সূত্রটার নাম নর্মালি হচ্ছে স্টিফেনের সূত্র। তো ওনারা আসলে বলতে চাইছে কি, যে আমরা তো দেখলাম যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, যে তুমি যত বেশি টেম্পারেচার দিবা, তত কি তোমার বিকীর্ণ শক্তিটা তত বেশি কিন্তু বাড়বে। এখন এই বিকীর্ণ শক্তি আর টেম্পারেচারের সাথে সম্পর্কটা কি, সেটাই হচ্ছে আমাদের স্টিফেন আর হচ্ছে বোল্টজম্যান কাউন্ট করছে। তো তারা দেখতে পাইছে যে শক্তিটা কি, শক্তিটা হচ্ছে আসলে এইভাবে ভ্যারি করতাম, যে ই প্রপোর্শনাল হচ্ছে T⁴, অর্থাৎ ক্যালভিন স্কেলের তাপমাত্রা চতুর্ঘাতের সমানুপাতিক হচ্ছে আমার বিকীর্ণ যে শক্তিটা। দেখো এটাই বলা হয়েছে যে স্টিফেনের সূত্রটি কি বলা হয়েছে, কোন আদর্শ কৃষ্ণ বস্তু হতে প্রতি সেকেন্ডে, প্রতি একক ক্ষেত্রফল হতে বিকীর্ণ শক্তি ওই কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রা চতুর্ঘাতের সমানুপাতিক। এটাই ছিল স্টিফেনের সূত্র। অর্থাৎ সে যে পরিমাণ শক্তি বিকীর্ণ করবে সেটা হবে কেলভিন স্কেলের টেম্পারেচারের চতুর্ঘাতের সমানুপাতিক। আচ্ছা, তো এবার একটু সামনে আগাই। তো এখন সমানুপাতিক চিহ্ন তুলে আমরা যদি একটা ইকুয়াল সাইন যদি দিতে চাই, তাহলে কি লাগবে, একটা কনস্ট্যান্ট লাগবে। কনস্ট্যান্ট কে ধরো আমরা বললাম হচ্ছে সিগমা বা গামা, তুমি বলতে পারো, বা সিগমাই ধরো বললাম এটা। এই যে কনস্ট্যান্ট যেটা যে সিগমা, এই কনস্ট্যান্টের নাম কি, কনস্ট্যান্টের নাম হচ্ছে স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা দেখো কনস্ট্যান্টের ভ্যালুটা মুখস্থ রাখবা, এই যে এখানে আছে দেখো। তো এই ফর্মুলা কই থেকে আছে এটা আমি আলোচনা করতেছি, তুমি জাস্ট আপাতত এটা দেখো। এই যে সিগমা যেটা আছে, এটা এটা কি, এটাকে কি বলবো আমরা, স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। যার ভ্যালু কত, ভ্যালুটা মুখস্থ করে রাখবা, সেটা হচ্ছে কত, 5.67 ইন্টু হচ্ছে 10⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার পার Kelvin⁴। এটা, এই ভ্যালুটা হচ্ছে মুখস্থ রাখবা, সেটা কি স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। আসছে কই থেকে, ওই যে এখান থেকে আসছে, একটা কনস্ট্যান্ট তারা ধরে নিছে, এই জন্য এটাকে কি বলা হয়, স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা এই ফর্মুলাটা আলোচনা করতেছি কার কার জন্য, প্রতি সেকেন্ডের জন্য আর হচ্ছে একক ক্ষেত্রফলের জন্য। দ্যাট মিনস এক সেকেন্ডের জন্য এটা এটা লিখলাম, আর হচ্ছে কত 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের জন্য এটা লিখলাম। এখন আমার টাইমটা যদি, টাইম যদি 1 সেকেন্ড না হইয়া, ধরো টাইম হয়েছে টি, ক্ষেত্রফল এরিয়া সেটা আমার 1 মিটার স্কোয়ার না হইয়া যদি হয় ধরো এ হয়, মানে ক্ষেত্রফল যদি এ হয়, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা চেহারা দাঁড়াবে কি, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করো তাহলে পাই যাবা। চেহারা দাঁড়াবে হচ্ছে এরকম, যে হচ্ছে সিগমা, আর একটা টি আসবে, একটা এ আসবে, একটা T⁴ আসবে। কারণ দেখো এটা এটা কার জন্য, এটা হচ্ছে আমার 1 সেকেন্ডের জন্য 1 মিটার স্কোয়ারের জন্য। এখন টাইম যদি আমার 1 সেকেন্ড যদি না হয়, ধরো টাইম হচ্ছে টি, ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার না হয়, অর্থাৎ কৃষ্ণ বস্তুর যে ক্ষেত্রফল সেটা যদি 1 মিটার স্কোয়ার না হয়, সেটা যদি হয় এ, তাহলে আমার ফর্মুলার চেহারা দাঁড়াবে হচ্ছে এরকম, যে ই ইকুয়াল সিগমা টি এ ইন্টু T⁴। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কার জন্য, এটা হচ্ছে আমার আইডিয়াল ব্ল্যাক বডির জন্য। আইডিয়াল ব্ল্যাক বডি, আইডিয়াল ব্ল্যাক বডি বা হচ্ছে কি আদর্শ কৃষ্ণ বস্তু। এখন আমার সব কৃষ্ণ বস্তু যে একদম আইডিয়াল হবে ব্যাপারটা তো এমন না, আমার সাধারণ কৃষ্ণ বস্তু থাকতে পারে। তো সাধারণ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমার আরেকটা জিনিস লাগবে বা আরেকটা রাশি লাগবে, সেটা হচ্ছে ধরো আমি যদি বলি যে নর্মাল ব্ল্যাক বডি, নর্মাল ব্ল্যাক বডি মানে একদম আইডিয়াল না, নর্মাল ব্ল্যাক বডি, সেক্ষেত্রে তার জন্য নতুন আরেকটা রাশি ইন্ট্রোডিউস করা লাগবে, সেটা হচ্ছে বলবো হচ্ছে আমরা কি, শোষণ ক্ষমতা বা হচ্ছে বিকিরণ ক্ষমতা, যাই বলো, ধরো বিকিরণ ক্ষমতাই বললাম, বিকিরণ ক্ষমতা।
বা হচ্ছে শোষণ ক্ষমতা যাই বলো। তো আমার কৃষ্ণ বস্তু যদি হয় একদম 100% আইডিয়াল কৃষ্ণ বস্তু, তাহলে তার বিকিরণ ক্ষমতা কত হবে বা শোষণ ক্ষমতা কত হবে, সেটা কিন্তু হবে আমার কত হবে, ওয়ান হবে। ওয়ান হবে। তো আইডিয়াল ব্ল্যাক বডি যদি হয়, সেক্ষেত্রে তার বিকিরণ ক্ষমতা, যাকে হচ্ছে ধরো আমরা ই দিয়ে প্রকাশ করলাম, ই এর ভ্যালু কত হবে আইডিয়াল কৃষ্ণ বস্তুর জন্য কিন্তু হবে ওয়ান। আইডিয়াল কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে কিন্তু আমার 100% শোষণ হয়, 100% বিকিরণ হয়। তো বিকিরণ ক্ষমতা বা আপেক্ষিক বিকিরণ ক্ষমতা যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমার আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে হবে ই এর ভ্যালু ওয়ান। বাট আমি যদি নর্মাল ব্ল্যাক বডির জন্য যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমার ই এর ভ্যালুটা ইজ নট ইকুয়াল ওয়ান। অর্থাৎ এখানে কিন্তু আমার ই এর ভ্যালু কিন্তু ওয়ান এর সমান হবে না। ঠিক আছে। তো তুমি যদি ওভারঅল যদি চিন্তা করো যে তুমি ব্ল্যাক বডির জন্য ই এর রেঞ্জ লিখবা, তাহলে লেখো ব্ল্যাক বডির জন্য আমার ই এর রেঞ্জটা হবে হচ্ছে আমার এরকম, যে হচ্ছে 0 থেকে ই এর ভ্যালুটা ওয়ান এর মধ্যে। তো এক্স্যাক্টলি ওয়ান হবে কখন, যখন আমার বলে দিবে আইডিয়াল ব্ল্যাক বডি, সেক্ষেত্রে হচ্ছে আমার ই এর ভ্যালুটা ওয়ান হবে। আর আইডিয়াল ব্ল্যাক বডি বা আদর্শ কৃষ্ণ বস্তু না বলে যদি বলে নর্মাল ব্ল্যাক বডি, সেক্ষেত্রে কিন্তু আমার ই এর ভ্যালুটা আমি এক্স্যাক্টলি ওয়ান বসাইতে পারবো না। তাহলে আমার এই যে ইকুয়েশনটা, এটা কার জন্য, এটা হচ্ছে আমার আইডিয়াল ব্ল্যাক বডির জন্য, যেখানে ই এর ভ্যালুটা কত ওয়ান। তো আমি যদি ধরো যে কোনো বস্তু, যে কোনো কৃষ্ণ বস্তুর জন্য যদি আমি এই ইকুয়েশনটা যদি লিখতে চাই, কার, ওই যে স্টিফেনের সূত্রের যে ইকুয়েশনটা, সেটা কি আসবে আমার এখানে, ইকুয়াল, যে দেখো এই ইকুয়েশনটা আসবে, যে ই সিগমা এ টি টু দি পাওয়ার ফোর। এই যে আমার আসবে হচ্ছে এই ইকুয়েশনটা। দেখো তো সবাই একটু পর্যন্ত বুঝলাম কিনা। হ্যাঁ ভাই, বুঝছি ভাইয়া। তারপর আমরা তো হালকা করে এই ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি, এই ব্যাপারটা কি হইতেছে। তো ধরো এই যে ভিতরে যে বস্তুটা আছে, নীল কালার যে বস্তুটা, এটাকে ধরো আমরা বললাম হচ্ছে এটা একটা কৃষ্ণ বস্তু। এটাকে বললাম এটা হচ্ছে একটা কৃষ্ণ বস্তু। এটাকে ধরো আমরা বললাম হচ্ছে এটা হচ্ছে একটা ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি, ব্ল্যাক বডি যার একটা টেম্পারেচার থাকবে, কারণ সে যদি একটা শক্তি যদি শোষণ করে, তার অবশ্যই কিন্তু একটা টেম্পারেচার থাকবে। তো ধরো তার টেম্পারেচারকে, কেলভিন স্কেলের টেম্পারেচারকে বললাম হচ্ছে আমি টি ওয়ান। এখন আমি কি কাজ করলাম, এই যে ব্ল্যাক বডি যেটা আছে, তো তাকে হচ্ছে আমি একটা বেষ্টনীর মধ্যে রেখে দিলাম, অর্থাৎ এক চিন্তা করতে পারো একটা আবদ্ধ বাক্সের মধ্যে তাকে ঢুকাই দিচ্ছি। এটা কালো কালার একটা বাক্সের মধ্যে তাকে ঢুকাই দিচ্ছি। তো এই বাক্সটারও অবশ্যই একটা টেম্পারেচার থাকবে টি টু। তো এখন আমাকে এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশন থেকে যদি বলি যে এখান থেকে তুমি শক্তির ইকুয়েশন লিখো, তাহলে দেখো শক্তির ইকুয়েশনটা আসবে হচ্ছে এরকম, যে তোমার আসবে হচ্ছে ইকুয়াল এ ই সিগমা টি ওয়ান টু দি পাওয়ার হচ্ছে ফোর মাইনাস টি টু টু দি পাওয়ার হচ্ছে ফোর। এই যে এই কন্ডিশন থেকে আমার তখন এটা আসবে, কারণ দেখো টেম্পারেচার কিন্তু দুইটা। তো এই দুইটা টেম্পারেচারের মধ্যে অবশ্যই একটা ইকুইলিব্রিয়াম বিরাজ করবে, একটা ছাড়বে একটা গ্রহণ করবে। তো ওই কন্ডিশন থেকে আমরা এটা লিখতে পারি যে, এই যে দেখো এই যে উপরের ইকুয়েশনটা থেকে কিন্তু এটা আসছে। তো এটা আমি কখন ইউজ করবো, যখন কোশ্চেন করে বুঝতে পারবো যে আমার ব্ল্যাক বডিটাকে একটা আমি কালো বাক্সের মধ্যে ঢুকাই দিচ্ছি। তো এরকম ম্যাথ আমরা দেখবো, প্যারা নাই, তখন হচ্ছে আমি এই কোয়েশনটা অ্যাপ্লাই করবো। তো এখন এই যে ই যেটা আছে, তুমি ক্যালকুলেশন করে এখানে তুমি টোটাল এনার্জি কাউন্ট করলা, যে এখানে কত কি পরিমাণ শক্তি শোষণ হতে পারে বা কি পরিমাণ শক্তি বিকিরণ হতে পারে, এই পুরোটা সিস্টেমের জন্য, পুরোটা সিস্টেমের জন্য তুমি ইকুয়েশন অ্যাপ্লাই করবা হচ্ছে এটা। তো এখন ই এর ভ্যালুটা যদি পজিটিভ পাও, তাহলে তুমি বুঝবা হচ্ছে সম্পূর্ণ সিস্টেম হতে শক্তি বর্জিত হয়ে গেছে, অর্থাৎ শক্তি এখান থেকে বিকিরণ হয়ে যাইতেছে। আর এখানে তুমি ই এর ভ্যালুটা যদি নেগেটিভ পাও, তাহলে বুঝবা হচ্ছে তোমার সিস্টেমে শক্তিটা গৃহীত হইতেছে। দেখো একটু পর্যন্ত কথা ক্লিয়ার কিনা। জি ভাইয়া। ওকে, তো চলো এবার হচ্ছে আমরা ম্যাথ প্রবলেমসে আসি। কারো যদি কঠিন লাগে তুমি চাইলে এইচএস এর জন্য এই টপিকটা বাদ দিতে পারো, বাট আমার তো আলোচনা করা লাগবে, যেহেতু বই আছে বা কনসেপ্ট বুকে আছে, তো সেজন্য আমি আলোচনা করতেছি। তো চলো আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো এখানে কি বলা হয়েছে, একটি আদর্শ কৃষ্ণ বস্তু কালো দেয়ালের একটি বেষ্টনীর মধ্যে রাখা আছে। তাহলে ওই যে কোন কেসটা, এই যে এই কেসটা, আদর্শ কৃষ্ণ বস্তুকে আমি কালো দেয়ালের একটা বেষ্টনীর মধ্যে রাখা আছে, যার তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি। তাহলে 27 ডিগ্রি কার টেম্পারেচার, ওই যে কালো যে বেষ্টনীটা আছে ওটার টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি। এখন বের করতে বলছে কি পরিমাণ তাপ শক্তি গৃহীত বা বর্জিত হবে তার তুলনা করো। এখন তাপ শক্তি কখন গৃহীত হয়, এই যে আমরা দেখে আসছি পুরোটা সিস্টেমের শক্তিটা যদি হচ্ছে এখানে মাইনাস যদি হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমার শক্তি গৃহীত হবে। আর শক্তি বর্জিত হবে কখন, যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে হচ্ছে শক্তি বর্জিত হবে। তো এখন আমাকে দুইটা কন্ডিশন দিয়ে দিছে, তো চলো দুইটা কন্ডিশনের জন্য আমরা সলভ করি, এ নাম্বার ম্যাথে সলভ করি। দেখো কি বলা আছে, যখন কৃষ্ণ বস্তুর তাপমাত্রা 127 ডিগ্রি, তো আমরা কৃষ্ণ বস্তুর তাপমাত্রা কত ধরছিলাম, টি ওয়ান ধরছিলাম। তো টি ওয়ান এর ভ্যালু আমার কত দেওয়া আছে, 127 ডিগ্রি সেলসিয়াস। তো 127 ডিগ্রি মানে কত, 400 কেলভিন। আর আমার যে বেষ্টনী যেটা আছে বা বাক্স যেটা আছে, সেটা টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। তো 27 ডিগ্রি মানে কত, 300 কেলভিন। এবার হচ্ছে তুমি এনার্জি কাউন্ট করো, যে এনার্জির ইকুয়েশন চলো লিখে ফেলি। সেটা কত আমার, এ ই সিগমা টি ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস টি টু টু দি পাওয়ার হচ্ছে ফোর। এটাই তো, এ ই সিগমা, হ্যাঁ এটাই। তো এবার তুমি এরিয়া বসাই দাও, এরিয়া কত, এরিয়া নিয়ে তো কিছু বলা নাই, তাহলে হচ্ছে তুমি কত বসাবা,
এরিয়া নিয়ে যদি কিছু বলা না থাকে তুমি ধরো ওয়ান বসাই দাও এখানে। কারণ এরিয়া নিয়ে তো আমার এখানে কোনো কথাবার্তাই বলা নেই। একটি দেয়ালের ভিতর আচ্ছা কিছু বলা নাই, তো হচ্ছে এখানে ওয়ান বসাই দাও। তো ধরো বসাইলাম হচ্ছে ওয়ান। আদর্শ কৃষ্ণ বস্তু বলছে, তাহলে ই এর ভ্যালু কত? ওয়ান। তারপর সিগমা, এটার ভ্যালু মুখস্থ রাখতে বলছিলাম কত? যে 5.67 ইন্টু টেন ইনভার্স এইট। 5.67 ইন্টু হচ্ছে কত? টেন ইনভার্স এইট। তারপর হচ্ছে তুমি টি ওয়ান এর ভ্যালু বসাই দাও এখানে কত? 400 টু দি পাওয়ার 4 মাইনাস 300 টু দি পাওয়ার 4। কেউ একজন ক্যালকুলেট করো তো রেজাল্টটা কত আসে। ক্যালকুলেট করো কত আসে। 992.25। 992.25। 992.25 এত জুল। তাহলে দেখো এটা কি কি ভ্যালু পাইলাম? পজিটিভ পাইলাম। তার মানে কি বলবো এখানে? পজিটিভ। দেখো পজিটিভ পাইলে কি পাইতাম? পজিটিভ পাইলে পাইতাম হচ্ছে শক্তি বর্জিত হয়। তার মানে কি বলবো? যে এনার্জি বর্জিত হচ্ছে, অর্থাৎ শক্তি বর্জিত বর্জিত হয়। সেটা আমি এনার্জি পজিটিভ পাইছি, তাহলে এখানে শক্তি বর্জিত হয়। তাহলে ঠিক সেম তুমি হচ্ছে বি নাম্বার ম্যাথটা তাহলে সলভ করো, আনসারটা দেখো কত আসে। তাই একদম সরাসরি ক্যালকুলেট করে ফেলি। ই ইকুয়াল হচ্ছে কত? যে এর ভ্যালু ওয়ান, ই এর ভ্যালু ওয়ান। তারপর হচ্ছে আমার সিগমার ভ্যালু কত? 5.67 ইন্টু হচ্ছে টেন ইনভার্স হচ্ছে এইট ইন্টু হচ্ছে। তো দেখো, ভাইয়া মাইনাস আসে, মাইনাস নয়শো হ্যাঁ বিরানব্বই মাইনাস দশমিক আসছে। দুই পাঁচ দুই নাম্বার ম্যাথটা যখন করব তখন আমার ইয়ার ভ্যালুটা কত? টি ওয়ান এর ভ্যালু কত? কত? -73 ডিগ্রি। তো -73 ডিগ্রি মানে কত? 200 কেলভিন কিন্তু। 200 টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে কত আসবে এখানে? 300 টু দি পাওয়ার 4। তো এটার ভ্যালু কত আসে বলো তো? কত আসে এটা? -368.55। 68.55। 55 এত জুল। বা হুম। তুমি চাইলে এখানে লিখতে পারো যে জুল। আচ্ছা আর লেখা দরকার নেই, যে শক্তি পাইলাম। তাহলে বি নাম্বারটা সলভ হবে। তো বি নাম্বারের ক্ষেত্রে কি দেখতেছি এখানে কি হবে? শক্তি গৃহীত হবে, যেহেতু আমি এখানে রেজাল্ট মাইনাস পাইছি। তো এখানে শক্তি গৃহীত হয়। শক্তি গৃহীত হয়। আচ্ছা, তো এখন বের করতে বলছে কি? যে তাপ শক্তি গৃহীত বা বর্জিত হবে তার তুলনা করো। অর্থাৎ তুমি জাস্ট এবার একটা রেশিও বের করে দাও। তো এটা ধরো হচ্ছে ইউ ওয়ান, এটা ধরো হচ্ছে ই টু। এবার হচ্ছে তুমি জাস্ট একটা রেশিও বের করে দাও যে ইউ ওয়ান বা ই টু, এটা রেশিও কত হয়। জাস্ট এটা একটু বের করে দাও, তাহলে হচ্ছে আমার রেজাল্ট চলে। তো এটা হচ্ছে এখানে আছে। দেখো তো সবাই বুঝলাম কিনা এটা। জি জি ভাইয়া, ভাইয়া। বুঝছি। তারপর আসি, এই যে আরেকটা কোশ্চেন দেখো কি বলা হয়েছে এখানে। যে একটি আদর্শ কৃষ্ণ বস্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত জুল তাপশক্তি প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্র থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ করে। আচ্ছা, এত ব্যাসার্ধের এবং এত তাপমাত্রায় রাখা অপর একটা আদর্শ কৃষ্ণগুলো প্রতি সেকেন্ডে কত ক্যালোরি তাপশক্তি বিকিরণ করতে আছে। তো এখানে দুইটা কৃষ্ণ বস্তু নিয়ে কথাবার্তা বলা আছে, এবং দুইটাই কি আদর্শ কৃষ্ণ বস্তু। তো চলো আমরা প্রথম যে কৃষ্ণ বস্তুটা আছে সেটার জন্য হচ্ছে একটা ইকুয়েশন লিখে ফেলি। প্রথম কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমরা ইকুয়েশন ইকুয়াল জানি কি? যে এ ই, তারপর হচ্ছে কি যেন ছিল সিগমা, তারপর হচ্ছে টি টু দি পাওয়ার 4। প্রথম কৃষ্ণ বস্তুর জন্য ধরো হচ্ছে এটা কি বলা যায়? ই ওয়ান বলা যায়। ই ওয়ান সমান কত আসে বের করে ফেলি। তো প্রথম কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে কি প্রতি মিটার স্কোয়ার, দ্যাট মিনস এর ভ্যালু হচ্ছে ওয়ান। কৃষ্ণ বস্তুর জন্য, সরি এর ভ্যালু হচ্ছে ওয়ান, কৃষ্ণ বস্তুর জন্য এর ভ্যালু হচ্ছে ওয়ান। সিগমার ভ্যালু আমরা জানি 5.67 ইন্টু হচ্ছে কত? টেন ইনভার্স হচ্ছে এইট। আচ্ছা, এটা তো আমার তো এর ভ্যালু তো দেওয়াই আছে এখানে। আচ্ছা, তাহলে তো এটা তো আমার ক্যালকুলেট করার দরকারই নেই। এর ভ্যালু তো এখানে দিয়ে রাখছে। তাহলে এক কাজ করো যে সবগুলোর তুমি এ ওয়ান আর হচ্ছে টি ওয়ান এভাবে নামবে। আর দ্বিতীয় যে বস্তুটা আছে সেটার জন্য যদি শক্তি ক্যালকুলেট করি, এটা আসবে হচ্ছে ই টু ইকুয়াল হচ্ছে এ টু ই সিগমা টি টু টু দি পাওয়ার হচ্ছে 4। কারণ দেখো দুইটাই যেহেতু আমার আদর্শ কৃষ্ণ বস্তু, তো দুইটার ক্ষেত্রে কি এর ভ্যালু কিন্তু ওয়ান হবে। আর সিগমা তো এমনি কনস্ট্যান্ট, স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে এবার একটা কাজ করো যে দুই নাম্বারটা তুমি এক নাম্বার দিয়ে ভাগ করো, কারণ দেখো আলটিমেটলি লাগবে কি? তোমার ই টুর ভ্যালুটা কিন্তু লাগবে। আর ই ওয়ান এর ভ্যালু কিন্তু আমার এখানে দিয়ে রাখছে, যেটা কি এটা হচ্ছে আমার ই ওয়ান এর ভ্যালু। তো এবার হচ্ছে তুমি ই টুটারে হচ্ছে ই ওয়ান দিয়ে ভাগ করো। তাহলে দেখো কত আসে। যে উপরে আসবে হচ্ছে আমার এখানে এ টু আসবে, আর ই সিগমা এগুলো বাদ যাবে, টি টু টু দি পাওয়ার 4 আসবে, নিচে আসবে হচ্ছে এ ওয়ান, আর এখানে আসবে হচ্ছে টি ওয়ান টু দি পাওয়ার হচ্ছে 4 আসবে। তো এখান থেকে আমি যদি ই টুটা যদি ক্যালকুলেট করি, তাহলে দেখো ই ওয়ানটা এখানে এসে গুণ হবে। তো ই ওয়ান কত? 3.18 ইন্টু হচ্ছে টেন স্কোয়ার। ভালো কথা। এবার হচ্ছে এ টু কত? এটু তো বলা নাই এখানে। তো এটুর ভ্যালু তোমার বের করা লাগবে। দেখো এটুটা কত আসে। তো চলো বের করি। এটু কি বলছেন? যে এত ব্যাসার্ধের একটা আদর্শ কৃষ্ণ গোলক। তো এত ব্যাসার্ধের যদি গোলক হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। আর কত? 5 ইন্টু টেন ইনভার্স 2 তার স্কোয়ার। আমরা কিন্তু গোলকের ক্ষেত্রফলের সূত্র জানি 4 পাই আর স্কোয়ার ইন্টু। তো দ্বিতীয় বস্তুটার টেম্পারেচার কত? 1000 ডিগ্রি। তো 1000 ডিগ্রি যদি হয় তাহলে কত? 1273 ক্যালভিন। কারণ এখানে বসাবে হচ্ছে 1273 পাওয়ার হচ্ছে 4। আর নিচে কত? এ ওয়ান। এ ওয়ান মানে কত? দেখো প্রতি মিটার স্কোয়ার ওয়ান। এই যে ওয়ান এখানে
বিকিরণ করে, আচ্ছা 0 ডিগ্রি, তার মানে এখানে 273। সো এটার ভ্যালু দেখো কত আসে, এটার ভ্যালু কত আসে। কত আসে এটা? And কেউ এতক্ষণ লাগে? the 203.27 into 10 to the power 6. কত? ওটা 1273 লিখছেন নাকি 273 টু দি পাওয়ার 4 লিখছেন? 1273, 1273। কারণ কি এখানে 1000 ডিগ্রি বলে দিছে। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে একটু ভুল হয়েছে। এটা 9.6 ইন 10 টু দি পাওয়ার 10। 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এত আসবে হচ্ছে জুলে। কিন্তু ভালো করে ক্যালকুলেট করছো, করছো তো এটা? আচ্ছা। ভাই ইয়ে, আমারও এটা তাহলে আসছিল অনেক বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুক, সমস্যা নাই। তো হচ্ছে আমরা কি বের করবো এখন? আচ্ছা, এটা তো বের হলো, এখন আমার বের করা লাগবে ক্যালোরি এককে বের করা লাগবে। তো আমরা কিন্তু জানি যে 1 ক্যালোরি মানে কত, 4.2 জুল। 4.2 জুল বা হচ্ছে 1 জুল সমান কত, 0.24 ক্যালোরি। 0.24 ক্যালোরি। তাহলে এখন কি কাজ করবা, যেটা হচ্ছে তুমি ক্যালোরিতে কনভার্ট করে ফেলো। যে 9.6 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 10 ইন্টু হচ্ছে 0.24 ক্যালোরি। দেখো, ও আচ্ছা আচ্ছা, এখানে তো একটা মিস্টেক করছি। আহ এই যে 273 উপর তো একটা 4 হবে, যে এখানে 4 আছে না, তাহলে তো ভ্যালু তো আমার এটা আসবে না। আহ, দেখো, তাহলে ভ্যালুটা একটু ক্যালকুলেট করে বসাই দিও, এখানে যেই ভ্যালু আসে পরে একটু ক্যালকুলেট করে এটা বসাই দিও। জি ভাই, এই যে এখানে যে ভ্যালু আসবে, এই যে সি এর জি উপর যে ভাই, পাওয়ারটা আছে ওটা একটু দিতে মনে নেই। দেখো এখানে যে ভ্যালু আসবে পরে বসাই দিও। সো এখান থেকে হচ্ছে আমি এখানে আলটিমেট ফাইনাল রেজাল্ট পাই দেবো কি করবে, ক্যালোরি করবে। সো এটা হচ্ছে এখানে আছে। দেখো বোঝা গেল কিনা এটা? জি ভাই বুঝছি। ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের যে ব্ল্যাক বোর্ডের যে টপিকটা আছে সেটাও তাহলে কমপ্লিট। 84। একটা কুইজ, টাইম হচ্ছে 3 মিনিট। সবাই একটু প্র্যাকটিস করো তো। দেখো আমার ঘড়িতে কয়টা বাজে, 12টা 16 বাজে। 12টা 16 বাজে, 12টা 19-এ কমপ্লিট করবা। দেখো পারা যায় কিনা।
ভাই আমার 5 সেকেন্ড আসে। সেকেন্ড, আচ্ছা। তারপর আমি একটু সলিউশন করে দেখি আনসারটা কত আসে। বাকিদের কি কারো হয়েছে? তাহলে আমরা সলভে চলে আসি। ভাই এরপরে কি আর কোনো টপিক বাদ আছে? হ্যাঁ, বাদ আছে। আরেকটা সেশন লাগবে আর কি। আজকেই কমপ্লিট করে দিব, কারণ বাকিদের কি কারো হয় নাই? ইমন, কত আসছে রেজাল্ট? মিলে না গো। কি বলো? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমরা সলভে আসি। হ্যাঁ, এটা আনসার 5 সেকেন্ডই। দেখো, এটা তো একদম ইজি। যে প্রথমে কি বলা আছে দেখো, তোমার হচ্ছে একটা রকেট আছে, রকেটের মধ্যে হচ্ছে একটা স্প্রিং আছে। ওই রকেটটা কত বেগে গতিশীল? 0.6 বেগে গতিশীল। তো রকেটের স্প্রিং এর মধ্যে তুমি একটা ভর ঝুলাইছো, কত 12 কেজি একটা ভর ঝুলাইছো, যার ফলে তার দোলন শুরু হয়েছে। সিম্পল হারমোনিক মোশন শুরু হয়েছে। তাহলে তুমি হচ্ছে তার পিরিয়ডিক মোশনটা তাহলে কাউন্ট করে ফেলো। সরি, টাইম পিরিয়ডটা কাউন্ট করো। তাহলে কত, 2 পাই √ কত m/k। এটা তো 19 তো শিখে আসছি, এই ফর্মুলা এটা তো 19 শিখে আসছি। তাহলে হচ্ছে এবার দেখো, তুমি হচ্ছে আবার কথা, যে তুমি এটার কি তুমি প্রকৃত সময়টা তাহলে কোনটা হবে? যে আমি যেই কাঠামো থেকে মাপতেছি, অর্থাৎ বস্তুরা যেই কাঠামোতে আছে, স্প্রিং কোন কাঠামোতে আছে, এস প্রাইম কাঠামোতে আছে, তাহলে এস প্রাইম কাঠামোর যে সময়টা সেটা কি হবে? প্রকৃত সময়, বা হচ্ছে টি নট। তাহলে এবার তুমি ভ্যালু বসাও এখানে। যে এখানে রাখলাম হচ্ছে আমি 2 পাই, আর এম নট সেটা কত, 12 কেজি, বসাও এখানে 12। কে এর ভ্যালু কত, 3 পাই স্কোয়ার, এটা ভ্যালু বসাও। বসাই দেখো, এটা আসবে হচ্ছে 4 সেকেন্ড। এখন বের করা লাগবে কি, যে পৃথিবীর সাপেক্ষে হচ্ছে দোলনকালটা কত। তাহলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, যে টি ইকুয়াল হচ্ছে T0 √1 - v² / c²। এবার জাস্ট ভ্যালু এখানে বসাই দাও। টি ইকুয়াল T0 এর ভ্যালু হচ্ছে 4, আর 1 - 0.6 তার উপর হচ্ছে স্কোয়ার। তো এটা আসে হচ্ছে 5 সেকেন্ড। আজমান, কিভাবে করছিলা? জি ভাই, একদম এইভাবে কিছু। ওকে। তো এটাই হচ্ছে আনসার। এটা নিয়ে বাকিদের কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে। তারপর আসি। তারপর আমাদের লাস্ট টপিক, ফুলি এটাই, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো দেখো, যে এটা নিয়ে একটু আলোচনা করি একদম। এত ডিটেলসে যাব না, যে যতটুকু দরকার ওটুকু যাব। দেখো এটা নিয়ে কি বলা যায়। ওকে, দেখো কি বলেছে, 1927 সালে ভার্নার হাইজেনবার্গ কোয়ান্টাম মেকানিক্সের নীতি প্রবর্তন করছে, ভালো কথা। তো তার নীতি কিন্তু আমরা অলরেডি গুণগত রসায়নে দেখে আসছি। সেটা কি ছিল? একদম সিম্পল কথায়, যে তুমি এট এ টাইম, মানে একই সময়ে তুমি একটা ইলেকট্রনের অবস্থান এবং গতিশক্তি একদম কারেক্টলি হচ্ছে ক্যালকুলেট করতে পারবে না। যে কোনো একটা তুমি ভালোভাবে ক্যালকুলেট করলে আরেকটার ভ্যালু কিন্তু তোমার অনিশ্চয়তা চলে আসবে এখানে। অর্থাৎ আমি যদি ইকুয়েশনটা যদি লিখি, ইকুয়েশনটা আসবে হচ্ছে এরকম, যে ডেল্টা এক্স সেটা কি ছিল? আমার হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। আর ডেল্টা বি সেটা কি ছিল? ভরবেগের অনিশ্চয়তা। এই ভ্যালুটা কত হইতো? h/4 পাই এর ইকুয়াল হইতো, বা হচ্ছে বড় হইতো। এইটা। তো এখন আমার কিন্তু ফর্মুলা কিন্তু এই একটা না, তুমি চাইলে এটাকে আরো কয়েকভাবে প্রকাশ করতে পারো। তো জিনিসটা হচ্ছে, আমি ইসাক স্যারের বইতে পাইলাম যে আরো দুই ভাবে হচ্ছে এটাকে কনভার্ট করা যায়। সেটা হচ্ছে তুমি চাইলে শক্তি আর সময় দিয়ে প্রকাশ করতে পারো, অর্থাৎ ডেল্টা ই। তুমি চাইলে শক্তি আর সময় এটা দিয়েও চাইলে এই কোশ্চেনটা লিখতে পারো। অথবা তুমি কৌণিক ভরবেগ বা কৌণিক অবস্থা এটা দিয়েও চাইলে লিখতে পারো, যে কৌণিক ভরবেগ হচ্ছে ডেল্টা এল বললাম, সেটা আরেকটা কালার দিয়ে লিখি, এটা দিয়ে লিখি। যে কৌণিক ভরবেগ এটাকে আমি ডেল্টা এল লিখলাম, আর কৌণিক অবস্থান ধরো সেটাকে আমি ডেল্টা থিটা বললাম, সেটা হচ্ছে আমার h/4 পাই। তাহলে এটা কি জিনিস? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। আর ডেল্টা থিটা এটা কি? এটা হচ্ছে কৌণিক অবস্থান, কৌণিক অবস্থান। আমি চাইলে ইকুয়েশনটা, হাইজেনবার্গের ইকুয়েশনটা তাহলে এভাবে লিখতে পারি, যে ডেল্টা এল ইন্টু হচ্ছে ডেল্টা থিটা ইজ গ্রেটার অর ইকুয়াল হচ্ছে h/4 পাই। অথবা তুমি এভাবে লিখতে পারো, যে ডেল্টা ই ইন্টু হচ্ছে ডেল্টা টি, যেখানে ডেল্টা ইটা কি? শক্তি নির্দেশ করবে। এই ডেল্টা ইটা কি নির্দেশ করবে? শক্তি। আর এটা নির্দেশ করবে হচ্ছে টাইম। এর উপরে তো জানি যে ডেল্টা এক্স মানে কি নির্দেশ করবে? তার পজিশন, তার পজিশন
নির্দেশ করবে, আর ডেল্টা পি কি তার মোমেন্টাম নির্দেশ করবে, মোমেন্টাম। এটা হচ্ছে কথাবার্তা। তো এখান থেকে জাস্ট একটু ভ্যালুগুলো মনে রাখবে আর কি, যে তিনটে ইকুয়েশন, তিনটা টাইপের ইকুয়েশন। তো কেমিস্ট্রিতে মনে হয় উপরেরটা পড়ে আসছে, আর বাকি যে দুইটা এগুলো হচ্ছে ফিজিক্সে আছে। তো তিনটা দিয়ে হচ্ছে আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালটা ব্যাখ্যা করতে পারি। তো এটা নিয়ে আলোচনা করলে কিন্তু আরো অনেক ডিটেলস আলোচনা করা যায়, যে ইনফাইনাইট ওয়াল বা হচ্ছে অসীম কূপ, ওইটা দিয়ে ওইটার ব্যাখ্যা খুব ভালোভাবে দেওয়া যায়। সেটার জন্য হচ্ছে আবার তোমার কি বলে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ লাগে। তো আমি এত ডিটেলসে যাচ্ছি না। তো তোমরা এইচএসসির পরে যখন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যখন হালকা পাতলা নাড়াচাড়া করবো, তখন এই ব্যাপারগুলো একটু বুঝতে পারবে কি। আপাতত জাস্ট একটু স্বীকার করে নাও যে হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আসছিল এখান থেকে। তো এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাই আর আচ্ছা, তো চলো আমরা এই হাইজেনবার্গ থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে আমরা একটু দেখে নিই। দেখো কি বলা হয়েছে, একটা ইলেকট্রন 10 ইনভার্স 10 মিটার দৈর্ঘ্যের একটি বাক্সে আবদ্ধ অবস্থায় আছে। তাহলে চিন্তা করো বাক্সটা কত ছোট, যার একটা ডাইমেনশন হচ্ছে 10 ইনভার্স 10 মিটার। আচ্ছা, আবদ্ধ অবস্থায় আছে। এখন বের করতে বলছে ইলেকট্রনের বেগের সর্বনিম্ন অনিশ্চয়তা কত। বেগের সর্বনিম্ন অনিশ্চয়তা এটা বের করতে বলা হয়েছে। তো চলো বের করি, যে আমরা হাইজেনবার্গের যে পজিশন আর মোমেন্টামের যে ফর্মুলাটা ছিল সেটা অ্যাপ্লাই করি, যে ডেল্টা এক্স টু ডেল্টা পি ইজ গ্রেটার অর ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড হচ্ছে 4 পাই। তো ডেল্টা পি এটাকে চাইলে আমি লিখতে পারবো যে ডেল্টা এক্স হচ্ছে এম ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার দেন এইচ বাই হচ্ছে 4 পাই। তো এখন তোমার বের করা লাগবে কি, যে বেগের সর্বনিম্ন অনিশ্চয়তা অর্থাৎ ডেল্টা ভি, এটার ভ্যালু বের করা লাগবে। তো এখন ডেল্টা এক্স এর ভ্যালু তুমি কত বসাইবা? ডেল্টা এক্স এর ভ্যালু দেখো দেওয়া আছে 10 ইনভার্স 10 মিটার দৈর্ঘ্যের একটি বাক্সে আবদ্ধ অবস্থায় আছে। সো তুমি ডেল্টা এক্স এর ভ্যালু বসাই দাও, তাহলে 10 ইনভার্স হচ্ছে 10 ইন্টু এম, তো আমরা জানি ইলেকট্রনের স্থির ভর সেটা কত 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি ইন্টু হচ্ছে ডেল্টা ভি। দেখো আমাকে বের করতে বলছে কি বেগের সর্বনিম্ন অনিশ্চয়তা। তো বেগের সর্বনিম্ন অনিশ্চয়তা যদি হওয়া লাগে, তাহলে আমার অবস্থানের অনিশ্চয়তা কি অবশ্যই ম্যাক্সিমাম হওয়া লাগবে। ব্যাগের সর্বনিম্ন অনিশ্চয়তা যদি আমার সর্বনিম্ন অনিশ্চয়তা বাড়ে, এটা যদি মিনিমাম হওয়া লাগে, তাহলে অবশ্যই কিন্তু এই জিনিসটার ম্যাক্সিমাম হওয়া লাগে। তো এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু আমার এখানে দেওয়া আছে, যে ডেল্টা এক্স ম্যাক্স এটা কত দেওয়া আছে, 10 ইনভার্স 10 মিটার। তো তখন তুমি চাইলে এখানে ইকুয়ালও ইউজ করতে পারো, এইচ ডিভাইডেড হচ্ছে 4, কারণ একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম দুইটা যদি আমি একদম নির্দিষ্ট করে দিই, সেক্ষেত্রে আমি চাইলে এখানে ইকুয়াল ইউজ। তো এবার এখান থেকে তুমি ডেল্টা ভি এটা ক্যালকুলেট করে ফেলো, যে এইচ এর মান তো আমরা জানি, এইচ এর মান কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। প্লাঙ্কের যে রেডিয়েশন ফর্মুলা ওইটা থেকে আমরা পাইছি, পায়ের ভ্যালু বসাই দাও 3.1416। তো এখান থেকে তুমি ক্যালকুলেট করলে তুমি ডেল্টা ভি এটা পাই যাবা, এত মিটার পার হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার এখানে। তো এটা গেল। এবার আসি হচ্ছে এরপরে আসি। তো এটা হচ্ছে একটা টাইপের প্রবলেম। তো এখান থেকে আরেকটা টাইপের প্রবলেম পসিবল। দেখো এই প্রবলেমটা আর এর পরের প্রবলেমটার মধ্যে একটু পার্থক্যটা হচ্ছে, দেখো এর পরের প্রবলেমটার মধ্যে যদি একটু আসি, এর পরেরটা দেখো কি বলেছে, যে 5 মিটার 3 মিটার 2 মিটার বাক্সে রাখা একটা আপেলের ভরবেগের সর্বনিম্ন অনিশ্চয়তা কত। তো এইটার সাথে আগেরটার পার্থক্য কোন জায়গায় তুমি একটু খেয়াল করো, যে পার্থক্যটা হচ্ছে আমি এইটার মধ্যে একদম অনেক ক্ষুদ্র জিনিসপাতি নিয়ে ডিল করতেছি, যে একটা ইলেকট্রন তার হচ্ছে একটা বাক্সের মধ্যে রাখছি, বাক্সের ডাইমেনশন অনেক ক্ষুদ্র 10 ইনভার্স 10 মিটার। তখন হচ্ছে আমরা ক্যালকুলেট করতেছি। এখন তোমাকে যদি অনেক বড় একটা ডাইমেনশন নিয়ে যদি কাজ করতে দেয়, যে অনেক বিশাল কিছু নিয়ে কাজ করো, যেমন একটা আপেল একটা ইলেকট্রনের তুলনায় কিন্তু অনেক বড়, তারপর ডাইমেনশন যেগুলো দেওয়া আছে এগুলো দেখো অনেক বড়, 5 মিটার 3 মিটার 2 মিটার এরকম একটা বাক্স। তো বাক্সের ডাইমেনশন এগুলো মানে তার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। একটা আপেলের ভরবেগের সর্বনিম্ন অনিশ্চয়তা বের করতে বলছে। তো চলো আমরা যে ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ডেল্টা এক্স ডট ডেল্টা পি ইজ গ্রেটার অর ইকুয়াল হচ্ছে কি h/4 পাই এটা। তো এখন কথা হচ্ছে কি, ভরবেগের সর্বনিম্ন অনিশ্চয়তাটা লাগবে, অর্থাৎ এটার লাগবে হচ্ছে কি মিনিমাম লাগবে। তাহলে ডেল্টা এক্স কি ম্যাক্সিমাম লাগবে আমার, অবশ্যই ম্যাক্সিমাম। তাই তুমি একটু চিন্তা করতো, যে তুমি হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু আছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার, আর যার উচ্চতা হচ্ছে 2 মিটার। এখন তার ভিতরে তুমি একটা আপেল রাখলে, তাহলে এই আপেলটাকে তুমি সর্বোচ্চ কত ডাইমেনশনে নাড়াচাড়া করাতে পারবা, বলতে পারবা কেউ? মানে তুমি ম্যাক্সিমাম কত দৈর্ঘ্য পর্যন্ত তাকে তুমি নাড়াচাড়া করাতে পারবা, মানে তার অবস্থানটা তুমি সর্বোচ্চ কত দৈর্ঘ্য পর্যন্ত তুমি বিস্তৃত করতে পারবা? 5 মিটার 3 মিটার 2 মিটার নাকি অন্য কোনো একটা ভ্যালু, বলতে পারবা কেউ? কর্ণ বরাবর সবুজ। বাক্সের আয়তনের সমান। না না, এখানে আমরা একটা ডাইমেনশন নিয়ে কথা বলতেছি, মানে শুধুমাত্র দৈর্ঘ্য। এই যে কর্ণ কে যেন বলছিল, এটা ইমন মনে হয়, হ্যাঁ। আসলে কর্ণটা নিয়েই কিন্তু আমার কাজ করা লাগবে, কারণ তুমি দেখো যে 5 মিটার 3 মিটার 2 মিটার একটা বাক্স আছে। এই বাক্সের যে সর্বোচ্চ ওয়ান ডাইমেনশনাল যদি আমি চিন্তা করি, সেটা কিন্তু তার কর্ণটাই হয়। কর্ণটা কিন্তু অনেক বড়, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার তুলনায়। তার মানে
আমি যখন এখানে ডেল্টা এক্সটা যখন ম্যাক্সিমাম বসাবো, সেক্ষেত্রে কিন্তু আমার তার কর্ণটা বসানো লাগবে এই জায়গাতে। এই হচ্ছে তার ভেরিয়েশনটা, এই মেথড। তাহলে ডেল্টা এক্স আমরা কত বসাবো? তো তার কর্ণ কিভাবে ক্যালকুলেট করবো আমরা? যে রুট ওভার 5 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, তাহলে কত হয়? 25+9+4, কত হয়? 25+9+4, রুট ওভার 38। এই যে তখন আমার 38 ডেল্টা এক্স ম্যাক্সিমাম, এটার ভ্যালু হবে রুট ওভার 38 মিটার। তাহলে বসাই দেবো এখানে যে রুট ওভার 38 বের করতে বলছে কি? ভরবেগের সর্বনিম্ন অনিশ্চয়তা, তাহলে এটা বসাই দাও। ইকুয়াল বসাও, h/4 পাই বসাও। তো এখান থেকে তুমি ভরবেগটা পাই যাবে, যে ভরবেগের অনিশ্চয়তা কত, এত কেজি মিটার পার সেকেন্ড। দেখো সবাই বুঝলাম কিনা এটা? জি ভাইয়া জি ভাইয়া বুঝছি। বুঝছি। তো এই ব্যাপারটা কিন্তু একটু কেয়ারফুল থাকবে, যে যদি আমার বস্তুটা যদি অনেক ক্ষুদ্র হয়, ক্ষুদ্র দিয়ে দেয়, সেক্ষেত্রে দেখো তোমার কর্ণ আর একটা ডাইমেনশন কি প্রায় ইকুয়াল আসবে। এটা নিয়ে আমাদের আলোচনা। যদি অনেক ক্ষুদ্র যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে যেটা দেওয়া আছে তুমি ওইটাই ডেল্টা এক্স ম্যাক্সিমাম বসাই দিবে। আর যদি একটু বড় ডাইমেনশন নিয়ে যদি কাজ করা লাগে, যেমন মিটারের 5, 2, 3 এরকম কিছু, সেক্ষেত্রে কিন্তু আমার কর্ণ বরাবর আমার অবস্থানের সর্বোচ্চ অনিশ্চয়তাটা নেওয়া লাগবে, অর্থাৎ ডেল্টা এক্স হবে তার কর্ণটা, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। তো এখান থেকে তুমি পাই যাবে ভরবেগের সর্বনিম্ন অনিশ্চয়তাটা কত। আচ্ছা, আমাদের আরেকটু টপিক বাকি আছে, আমাদের টাইম দেখা যায় 2 মিনিট। তো আমি মিটিংটা একটু ইন করে আমি সাথে সাথে হচ্ছে আরেকটা লিঙ্ক দিচ্ছি, তো সবাই হচ্ছে ওটার মধ্যে একটু জয়েন, কারণ আমরা এই 2 মিনিটে শেষ করতে পারবো না, আরো 10-15 মিনিট একটু আলোচনা করা লাগবে। তো আমি হচ্ছে এখানে এটা ইন করতেছি, আচ্ছা সবাই ভাইয়া। আবার একটু জয়েন।